চেকপোস্ট কোয়ার্টারের দ্বিতীয় পর্ব। চেকপোস্ট কোয়ার্টারে আনাচে কানাচে না বললে সবজি এমনকি ঘরে যেত। কচু উন্নতি থেকে শুরু করে করলা, ঝিঙ্গা, পুঁইশাক আর ধুন্দুল এখানে সেখানে গাছের ডাল, বাউন্ডারি, বেড়াগুলিতে শাক সবজিতে উপচে পড়ত। একটু পরব করলে দেখা যায় বাতাবি লেবু গাছের ডালে পাকা, আধা পাকা বাতাবি লেবু ধরে আছে। সুমনা আর তার আব্বু রৌনক সাহেব সিম আর কুমড়ার বীজ এনে বাপ বেটি ব্রাশ কেটে মাচা বা ঝাঁকা বানিয়ে সিম কুমড়া চাষ করত। প্রচুর সিম আর কুমড়া ফলত, যা নিজেরা খেয়ে অন্যদের দাম দক্ষিণা করত। সুতারকান্দি চেকপোস্ট এলাকায় সীমান্ত পিলার রয়েছে। সীমান্ত পিলারের কি পরিমাণ এগিয়ে গেলেই অন্য দেশ ভারতের আসাম প্রদেশ। ওপারের সীমান্তরক্ষী বাহিনী ওত পেরে বসে থাকে। কেউ সীমানা অতিক্রম করলেও কোনো কথা নেই। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দ্রুত এসে অস্ত্র ধরে তাকে ধরে নিয়ে যাবে অথবা গুলি করবে। পাক ভারত যুদ্ধের সময় সুতারকান্দি সীমান্তবর্তী চেকপোস্ট এলাকায় অনেক ব্যাংকার করে ওপারের ভারতীয়দের সাথে পাক সেনারা যুদ্ধ করেছে, যার কয়েকটি ব্যাংকার অক্ষত অবস্থায় কখনো কখনো দৃষ্টিগোচর হয়। সোহাগ একদিন পাঠশালা হতে আসার পথে ওইসব ব্যাংকারে ঢুকে তার সমবয়সী শ্রেণীভুক্ত গুটি কয়েক বন্ধুদের নিয়ে লুকোচুরি খেলা খেলতে খেলতে হঠাৎ বন্ধুদের একজন তাকে খেলার ছলে ধাক্কা মেরে দৌড়। সোহাগের নাক দিয়ে ব্যাংকারের দেওয়ার প্রচণ্ড বেগে ধাক্কা লেগে কেঁদলে রক্ত ঝরতে থাকে। সোহাগ হাও হাও করে কেঁদে কেঁদে ওর আব্বু রৌনক সাহেবের অফিস কক্ষে গিয়ে হাজির হয়। রৌনক সাহেব তার পুত্রী ছেলে এমন বিধ্বস্ত অবস্থা দেখে চার ছেড়ে উঠে ছেলেকে কাছে টেনে রুমাল দিয়ে নাক মুছে দেয়। পরক্ষণে রৌনক সাহেব তাকে হাত ধরে অফিস কক্ষ ত্যাগ করে বাসায় নিয়ে শুয়ে দেন। ওর আপু সুমনা এসে তার পুত্রী ভাইয়ের সামনে দাঁড়িয়ে তার এমন মনুষ্য অবস্থা দেখে মেজাজ বিক্রি করে বলে, কোন শয়তানের বাচ্চা শুকুরের জাতে তোর এমন দশা করেছে, বল দেখি ভাই, আমি ওকে দেখে নেব। সোহাগ চোখ বুঝে আহ্লাদের স্বরে গোঙাতে থাকে। সোহাগের মা এসে তার প্রতি স্নেহের পুত্রী বাবুর মাথায় হাত বোলাইয়ে বলতে থাকে, বাবা কাঁদিস নে, তোর আব্বু ওষুধের দোকানে গিয়েছেন, এক্ষুনি আসতে বলছি। এদিকে দুপুর পেরিয়ে যাচ্ছে, এখন ভুরি ভুজের সময়। সোহাগের মা বেতের তৈরি শীতল পাখি খাবার ঘরের ফ্লোরে পিছিয়ে রেখেছেন। সোহাগের বাবা সবাই মিলে শীতল পাখিতে আসন পেতে বসে তার মায়ের পরিবেশনে দুপুরের খাবার সম্পন্ন করে পরে তৃপ্তি সহকারে। সোহাগ সুমনার মা কিন্তু সবার পরে খাওয়া দাওয়া করেন। সে মুখে পান চিপুতে চিপুতে তার আদরে পরিবার পুত্র সন্তানদের খাওয়া দেখেন। নিজ হাতে রেঁধে খাওয়াতে পেরে একরকম শরীরে তৃপ্তি অনুভব করেন। তৃতীয় পর্ব। বেতের পাটি সমগ্র সিলেট অঞ্চলের কুটির শিল্পের একটি অন্যতম শিল্প। সারা সিলেট অঞ্চল জুড়ে বেত গাছ জন্মে। বেতের তৈরি শিল্পকর্ম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বিস্তার লাভ করেছে, অর্থাৎ রপ্তানিযোগ্য পণ্য হয়ে বিদেশিদের কাছে এর গ্রহণযোগ্যতা পেয়েছে। বেত গাছ কেটে এর ডালপালা ভালো করে শুকিয়ে প্রক্রিয়াজাত করে এর মাধ্যমে টি টেবিল, খাটিয়া, আয়নাদানি, ব্যাগ, বেতের ঝুড়ি, বেতের চেয়ার টেবিল, ড্রয়িং রুম, সুবাসের মোড়া সহ ইত্যাদি তৈরি করে দেশ বিদেশে বিক্রি হচ্ছে। বেতের তৈরি শীতল পাটির নানা রকম বুনন কার্য করে এর দ্বিগুণ সৌকর্যতা বাড়িয়ে চড়া দামে বিক্রি করে বেত উপকরণ ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে। পাখালি সমুদ্রারণ্য। পাখালি সমুদ্রারণ্য আর শস্য ভাণ্ডার সমৃদ্ধ সীমান্ত পানি প্রত্যন্ত অঞ্চল সুতারকান্দি গল্প বলা যেন শেষ হবে না।
বর্ষা মৌসুমে তার আর এক রূপ পরিবর্তন হয়। ধেয়ে আসা পাহাড়িয়া ঢলের পানি আর প্রবল বৃষ্টির পতাকা সদয় পানি নামাকে সীমান্তবর্তী গ্রাম্য হওয়া অঞ্চল দ্বীপের মতো ভেসে থাকে। পথ ঘাট মাঠ প্রান্ত সব বর্ষার পানিতে টইটম্বুর হয়ে থাকে। আকালিকে হাওরের সাথে সংযোগ দেখায়। বর্ষা মৌসুমে সুতারকান্তি সীমান্তবর্তী অঞ্চলে খবর বিদ্যুৎ ধারণ করে। রোগা পালা গাছের নাচান কাঠ তার গাছের কাস্ত পণ্যের তৈরি দিল্লি নৌকায় ভেসে যায়। এক গ্রাম হতে ও গ্রামে যাওয়া বা বহু দূরে হাট বাজারে যাতায়াতটা বন্ধ হবার গোপন হয় এ সময়। প্রতিটি গ্রামে দুর্ভিক্ষের ছোঁয়া লাগে। কেউ বা মাছ ধরার কোচা দুর্ভিক্ষের ছোঁয়া লাগে। কেউ বা মাছ ধরার কোচা জাল নিয়ে নৌকা ভাসিয়ে মাছ ধরা কাজে নেমে থাকে। রুই কাতলা মৃগা কুল বোয়াল আর গজার মাছ সহ নানা প্রকারের মাছ দেদারসে ধরা পড়ে মেচুয়ারে। মিশ্রদের যাবে আর তা গ্রামীণ হাট বাজারে বেচাকেনা করে পরিবারের দৈনিক চাহিদা পূরণ করে থাকে। ছোট্ট কিশোরদের মাঝে আওয়ারের পানিতে ডুবুডুবি, সাঁতার কাটার প্রতিযোগিতা, বড়শি ফেলে মাছ শিকার আর শাপলা পোড়ানোর ধুম পড়ে যায়। স্কুলে পাঠশালাগুলো আওয়ারের পানিতে ভেসে রাখে। প্রায় প্রতিটি স্কুল পাঠশালা ডুবু ভাব করে রেখে রাখে। বর্ষার পানিতে সরেলা সীমান্তকারী অঞ্চলের স্কুল মক্তবগুলো এমনকি বন্ধ থাকে। গ্রাম্য কিষানি মহিলা বা যুবতী যুবতী নিয়ে নৌকায় ভেসে বেড়ায় তারা। সাজ সকালে তখন আমরা দুপুর গড়িয়ে বিকালে এক গ্রাম থেকে ও গ্রাম। শ্রাবণের মাঝামাঝি সময়ে শুরু হয় নৌকাবাজ। মাঝি মাল্লা আর গ্রাম্য শৌখিন ছেলেপেলে মিলে নৌকাবাজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে ভরা বর্ষার এই মৌসুমটাকে। গ্রাম্য মাতব্বরদের সাথে নিয়ে পঞ্চায়েত প্রধান প্রতি নিয়ে নৌকাবাজ প্রতিযোগিতার উদ্বোধন করে। এপার ওপার দুই পারের গ্রাম বাংলার মানুষদের মাঝে হুল্লোড় পড়ে যায়। নেচে গিয়ে সবাই নৌকাবাজ প্রতিযোগিতা উপভোগ করে থাকে। বর্ষার পানিতে তখন ছড়ার শব্দ ঝঙ্কিত হয়। কি গ্রাম্য বলে বা কুমারী বৈবৃদ্ধ বিদ্যা কিশোর জওয়ান সবাই এসে ভিড় জমায় নৌকাবাজের এই আনন্দময় খেলা দেখতে। হেইয়া রে হেইয়া, মারো জোরে হেইয়া, আরো জোরে হেইয়া। এই কলধ্বনির সাথে পল্লী পাটিয়া গ্রামের সুর তরঙ্গ আর জল তরঙ্গ মিলে শেষ বিকালে জলরাশির মাঝে সূর্যের রক্তিম কিরণাভাব মিলে ঝিকিমিকি রঙ্গ খেলায় এই সীমান্তবর্তী হাওর অঞ্চলে ভিন্ন রূপ ধারণ করে। বনপাখির দল, টিয়া, চিল আর কাকাতুয়া কবুতর ঝাঁকে ঝাঁকে হাওরের উপর দিয়ে উড়ে যায়। নীল আকাশে সাদা কালো মেঘের খেলা ভেসে বেড়ায়। তখন এক নয়নাভিরাম দৃশ্য প্রতিফলিত হয় এই প্রত্যন্ত হাওয়ার সঙ্গে অঞ্চল থেকে। বর্ষার মৌসুম শেষে হাওরের পানি যখন নামতে শুরু করে তখন শিশু কিশোররা খাল ডুবায় নেমে জল বেঁধে হাতে গোনা ছোটো জাল দিয়ে অথবা টুকরো কাপড়ের দুই কোনায় দুজন ধরে কর্দমাকে ডুবো পানিতে হুড় করে মাছ ধরে। প্রবল বর্ষার ডুবো পানিতে বর্ষি ফেলে হরেক রকম মাছ ধরতে ব্যস্ত থাকে। বাঁশের তৈরি ঝুড়ি অথবা পাখিদের মাছ ধরে বাড়িতে আনে। সোহাগ ও তার বড় ভাই রাশিদ কিন্তু এ বসেনি। তারা দুজনে অন্যদের মতো ভর দুপুরে খাল ডুবায় পানি সেচে মাছ ধরার প্রায় ব্যস্ত থাকত। শিং, কই, পাবদা, শোল আর পুঁটি মাছ ধরে বাঁশের ঝুড়ি বা পাতিলে করে
তবে তারা দুজন বাড়িতে ফিরত। রাশেদের মা প্রায় রাশেদকে গোপনে দিতে জন্য তার ছোট্ট সোহাগকে তার সাথে নিয়ে এরকম বিধ্বস্ত অবস্থা বাড়ি না ফিরে, কারণ তার সমস্ত শরীর কান পর্যন্ত কাদা মাটিতে মাথা কাটত। তার মা সোহাগকে প্রতিদিন গোসল করে কাদা মুক্ত করতেন আর ইচ্ছে মতো গোপনে দিয়ে তার পিঠে লাগে আচ্ছা চল মেরে বলতেন, বল শুয়োরের বাচ্চা। আর দাদি ওই শয়তান বজ্জারটার সাথে খালি ডোবায় মাছ ধরতে, তোর বাপে মাছ খাওয়ায় না, আজ হোক তোর বাপে রাশিদের পিঠের চামড়া তুলল, আজ ভাত বন্ধ। বর্ষা পেরিয়ে শরতের সমারোহে প্রকৃতির প্রাণে চঞ্চল হয়ে ওঠে। চারিদিকে সবুজের সমারোহে পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে লীলাবনী সুতার কাণ্ডে তখন তার বিমুক্ত বাস্তবতা ফিরে পায়। কৃষক কিষানীদের মাঝে চাষাবাদের ধুম পড়ে যায়। সীমান্তবর্তী সুতার কাণ্ডের এই প্রত্যন্ত অঞ্চলে প্রচুর কাঁচামরিচের চাষ হয়ে থাকে, যা সমস্ত দেশ জুড়ে বিক্রি হয়ে থাকে। রাখাল ছেলেরা গরু চালানোর ছলে মরিচের ক্ষেতের বসে লাল কাঁচামরিচ চিবিয়ে খায় দেখাচ্ছে। একদিন সোহাগ মরিচের ক্ষেতের পাশাপাশি খোলা মাঠে তার সহপাঠীদের নিয়ে খেলতেছিল। হঠাৎ দেখে তার এক কিশোর বন্ধু ঈর্ষাদ 10-12টা কাঁচামরিচ চেকের পর এক চিবিয়ে খেয়ে ফেলল। সোহাগ তার দেখে হতবন্ধ হয়ে জিজ্ঞেস করে, কিরে ঈর্ষাদ, তোর কি মুখে ঝাল ধরে না? এতগুলো খাইলে কেমনে রে রাক্ষস দানব কোথাকা? ঈর্ষাদ সোহাগের এমন প্রযুক্তি তোয়াক্কা না করে বরং আরও কয়েকটা ছিঁড়ে খেতে লাগলো। সোহাগ ওদের সাথে যে শুধু মাঠে মাঠে খেলা করতো বা খেল খামারে শালুক করাতো অথবা দুবাই গিয়ে মাছ ধরতো, তাই শুধু নয়, পাঠশালা আর ভোর সকালে মসজিদও যেত সবাই মিলে কায়দা পাড়া পড়তে, অর্থাৎ ইসলামী শিক্ষা নিতে আলিবি পড়তে যেত। কেউ কায়দা পড়া শেষ করে আম পড়া বা কোরআন শরীফ মিলে তার পরিবারে খেত। মাদ্রাসা মসজিদে সবাইকে মিষ্টি মুখ করাতো, গুড়ের ক্ষীর আর পায়েস বানিয়ে মসজিদে পাঠাতো আর সবাইকে তার কলা পাতায় খেতে দিত। এই এক গ্রাম্য রেওয়াজ সোহাগের তা খুবই ভালো লাগতো। একসাথে বসে এরকম মুক্তোজোর খাবার খাওয়া এ এক অপূর্ব আরেক আনন্দপূর্ণ মুহূর্ত। মাঝে মাঝে সোহাগ তার মায়ের জন্য মসজিদে দেয়া ক্ষীর শিরনে কলা পাতায় করে নিয়ে যেত। আবার কখনো কখনো মুখরোচক বাতাসার সন্দেশটা মা আপ্লুত হতেন। মুখরোচক বাতাসের সন্দেশ তার মা আপ্লুত হতেন। তার মা আপ্লুত হতেন আর ছেলেকে মাথায় হাত বুলিয়ে আদর করে অন্যদের তা ভাগ করে দিয়ে নিজেও দুধ খেতেন। চতুর্থ পর্ব। হেমন্তে পেরিয়ে শীতের আমেজ গরম হতেছে।